হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান পৃথিবীতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আগ্রাসন হয়ে থাকে। এর মধ্যে একটা বড় মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। চলচ্চিত্রের মাধ্যমে বিভিন্ন মানুষের মস্তিষ্কে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ব্যাপারগুলো বা চিন্তাভাবনার ব্যাপারগুলো আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হয়। বিশেষত সেটা যদি ধর্মকেন্দ্রিক হয় বা কোনো ধর্মের লোকজনকে আঘাত করার জন্য হয়, তাহলে সেটা এমনভাবে তারা তৈরি করে যে হয় সেটা সমাজে দাঙ্গা লাগিয়ে দেবে, অথবা মানুষের মনে সেই ধর্ম সম্পর্কে বা সেই ধর্মের মানুষ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করবে। এবং সেই কাজটা করে থাকে বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের বিরোধিতা করে। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো 5টি তেমন সিনেমা নিয়ে যেগুলা বিশ্বজুড়ে ব্যাপকভাবে নিন্দিত হয়েছিল এবং সমালোচিত হয়েছিল সিনেমার প্রকাশভঙ্গির কারণে। চলুন জেনে নেওয়া যাক সেই 5টি সিনেমার কথা। প্রথমে আসি 2012 সালে মুক্তিপ্রাপ্ত শর্ট ফিল্ম যার নাম ইনোসেন্স অফ মুসলিমস। এটি একটি 14 মিনিটের শর্ট ফিল্ম যেটি পরিচালনা করেছেন এবং লিখিত নাকৌলি বাসেলি নাকুলা দ্বারা। এবং এটি এমন একটি শর্ট ফিল্ম যেটা যখন প্রকাশিত হয়েছিল সেটির প্রকাশের পরবর্তীতে মিশরে প্রথম এটা নিয়ে বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভের মধ্যে প্রায় 50 জনের অধিক মারা যায় এবং অনেক আহত হয়। এবং মিশরের পরে মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন শুরু হয়েছিল এবং এই সিনেমা নিয়ে ব্যাপকভাবে নিন্দা ছড়ানো হয়েছিল। এই সিনেমার নামটা যদিও নির্দোষ মুসলমান বা ইনোসেন্স অফ মুসলিম, কিন্তু এখানে যে টপিকটা দেখানো হয়েছে সেটা খুবই স্পর্শকাতর। বিশেষত মুসলিম ধর্মে আমাদের নবীজিকে নিয়ে অথবা কোনো নবীকে নিয়েই কোনো ধরনের প্রতিকৃতি, মূর্তি বা ছবি কোনো কিছু করা যায় না। সেই জায়গায় তারা সেই শর্ট ফিল্মের মধ্যে আমাদের নবীজিকে দেখিয়েছেন, যেটা ইসলাম ধর্মে একেবারে নিষিদ্ধ। এবং সেখানে তার একটা বিয়েকে নিয়ে তারা এমনভাবে এটা উপস্থাপন করেছে মনে হয়েছে যে এই ইসলাম ধর্মের লোকেরা, বিশেষত যারা এরকম প্রেরিত পুরুষ রয়েছেন, তারা যেন নারী লেপসু বা যৌন ক্ষুধাতুর এই টাইপের একটা বিষয় তারা প্রকাশ করার চেষ্টা করছেন, যেটা ইসলামের জন্য অবমাননাকর। এমন একটা বিষয় প্রকাশ করার কারণে সিনেমাটি খুবই নিন্দিত হয়েছিল এবং বিভিন্ন দেশে এর বিরুদ্ধে বিক্ষোভ তৈরি হয়েছিল। দ্বিতীয় সিনেমার কথা বলবো, সেই সিনেমার নাম হচ্ছে ফিতনা। ফিতনা সিনেমাটা 2008 সালের সিনেমা। এটি ডাচ রাজনীতিবিদ গিট ওয়েল্ডার্স এর নির্মাণ। এই সিনেমাটি মূলত একটি 17 মিনিটের শর্ট ফিল্ম। এই সিনেমাতে দেখিয়েছে মূলত যে যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছেন তাদেরকে কঠোরভাবে বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে তারা অন্যান্য ধর্মের উপদেশ মানতে পারবে না। কিন্তু এই সিনেমাতে তারা এই ব্যাপারটা এমনভাবে প্রকাশ করেছে যে অন্যান্যরা বা অন্যান্য ধর্মের লোকেদের কথা যদি মানতে চায় অথবা যারা ইসলাম ধর্ম পালন করে না তাদের প্রতি যেন সাধারণ মুসলমানরা ঘৃণা পোষণ করে বা ঘৃণা দেখায়। যদিও বাস্তবে অন্যান্য ধর্মের প্রতি ইসলাম ধর্মের যে সম্মান দেখানোর ব্যাপারটা রয়েছে সেটা অনেকে পালন করে, অথবা কোথাও কোথাও যারা হয়তো বা কোনো ক্ষেত্রে কঠোর তারা হয়তো বা কোথাও কোথাও এটা একটু অধিকতর করতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করে। কিন্তু বাস্তবের পক্ষে এই ধরনের অন্য ধর্ম প্রতি ঘৃণার ব্যাপারটা ইসলামে নেই। কিন্তু এই সিনেমাতে এই ব্যাপারটাই দেখিয়েছে যে অন্যান্য মতাবলম্বী যারা তাদের প্রতি যেন ইসলামের লোকেরা ঘৃণা করে, এরকম একটা ভুল ধারণা তারা এই সিনেমাতে অর্থাৎ এই 17 মিনিটের শর্ট ফিল্মে তারা ভুলভাবে উপস্থাপন করেছে। 3 নম্বর যে সিনেমার কথা বলবো সেই সিনেমার নাম হচ্ছে অবসেশন, রেডিক্যাল ইসলামস ওয়ার এগেনস্ট দ্য ওয়েস্ট। এটি 2005 সালের সিনেমা। এটি তৈরি করেছেন দক্ষিণ আফ্রিকার ওয়াইম কোপিং নামে একজন পরিচালক। এটি একটি ডকুমেন্টারি ফিল্ম। এই ফিল্মটা যদিও ডকুমেন্টারি, নর্মালি ডকুমেন্টারি ফিল্মগুলো এমনভাবে দেখানো হয় বিভিন্ন জায়গায় যাতে সেটা বাস্তব ব্যাপারটা ফুটিয়ে তুলতে পারে সেই সিনেমাতে বা সেই ডকুমেন্টারিতে, এইভাবেই তৈরি করা হয়। কিন্তু সেটা কীভাবে উপস্থাপন করা হচ্ছে সেটা কিন্তু একটা বড় ব্যাপার। এই ওয়াইম কোপিং পরিচালক তিনি কি করেছেন, তিনি ইসলাম ধর্মে যে জিহাদের কথা বলা হয়েছে সেটা তিনি ভুলভাবে প্রমাণ করেছেন বা উপস্থাপন করেছেন। যেমন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন মুসলিম দেশে যেই ওয়েস্ট থেকে আক্রমণ হয় বা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ তৈরি করা হয়, সেইগুলার প্রতিবাদ করতে গিয়ে কখনো তারা প্রতিবাদ করতে পারে অথবা কখনো পারে না। কিন্তু সেসব ক্ষতিগ্রস্ত বা দুর্বল মুসলমানেরা যারা সরাসরি যুদ্ধ করতে বা সম্মুখ যুদ্ধ করতে পারতেছে না, তারা মনে মনে প্রস্তুতি নেয় অথবা মানসিকভাবে চিন্তায় রাখে যে
যদি কখনো সুযোগ পায় তাহলে তারা সেগুলার বিরুদ্ধে যুদ্ধ করবে, জিহাদ করবে। যেহেতু ইসলামে এটা জিহাদ, সেই হিসাবে জিহাদ করবে। কিন্তু তারা যে জিহাদ করছে বা তারা তাদের নিজেদের দেশ রক্ষার জন্য, নিজেদের জান রক্ষার জন্য যে যুদ্ধ করছে, সেটা যেন অন্যায় করছে, এরকম একটা ভুলভাবে উপস্থাপন করা হয় এই ডকুমেন্টারিতে। সাধারণভাবেই যদি ওয়েস্টের লোকেরা আক্রমণ করে, সেটার মানুষ প্রতিবাদ করবে এবং সেটার জন্য যদি 20 বছর 40 বছর যায়, তারপরে মানুষ একটা সুদ নেওয়ার চেষ্টা করে নিজেদেরকে রক্ষার তাগিদে, সেই জিনিসটাই করে। কিন্তু এখানে তারা এমনভাবে দেখিয়েছে যে ওয়েস্টের লোকজনরা নিতান্তই ভালো মানুষ, তারা কোথাও কোনো আক্রমণ করে না, কিছু করে না, কিন্তু তাদের প্রতি যেন শুধুই, যেমন সিনেমার নামটাও রেডিক্যাল ইসলামস ওয়ার, যেন তারা হাস্যকর রসাত্মকভাবে বা মানে একটা কমেডির মতন তাদের আচরণ হয়ে যায়, যেন ইসলামের যারা পালনকর্তা বা পালয়, ইসলাম যারা মেনে চলে, তারা যেন একটা হাস্যরসাত্মক যুদ্ধের তৈরি করার চেষ্টা করে, যেটা আদৌ সম্ভব না। কিন্তু সম্ভব হোক বা না হোক, মানুষ নিজেদের রক্ষার জন্য, নিজেদের দেশের জন্য যুদ্ধ করবে, সেটা ইসলাম বিরোধীরা যেভাবেই দেখাক। 4 নম্বরে যে সিনেমার কথা বলবো, এটারও পরিচালক ওয়াং কপিং। এই সিনেমার নাম হচ্ছে দ্য থার্ড জিহাদ, রেডিক্যাল ইসলামস ভিশন ফর আমেরিকা। এটি 2008 সালের সিনেমা। এই সিনেমাতে মূলত তিনি যে জিনিসটা দেখিয়েছেন সেটা হচ্ছে সাংস্কৃতিক যুদ্ধটা। কীরকম? মনে করেন যে আমাদের মাথার মধ্যে আমরা চলচ্চিত্রের মাধ্যমে যেগুলো নেই, সেটা কোনো ক্ষেত্রে পজিটিভ, কোনো ক্ষেত্রে নেগেটিভ, কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে মানুষের মধ্যে প্রভাবিত করে, সেটা পজিটিভই হোক আর বা নেগেটিভই হোক। কিন্তু আমরা যারা হলিউডের সিনেমা দেখি, বলিউডের সিনেমা দেখি, আমরা কিন্তু আস্তে আস্তে সেই ব্যাপারগুলা, সেই জীবনাচরণগুলো নিজেদের মধ্যে স্থাপন করার বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। তেমনিভাবে এই সিনেমাতে দেখিয়েছে যে মধ্যপ্রাচ্যের যারা মুসলমান রয়েছে অথবা মুসলিম ধর্মের লোক রয়েছে, তারা তাদের একটা সাংস্কৃতিক যুদ্ধ ঘোষণা করেছে, যে যুদ্ধের মাধ্যমে তারা আমেরিকাতে নিজেদের যে সাংস্কৃতিক বা ধর্মভিত্তিক ব্যাপারগুলো রয়েছে, সেটা যেন তারা প্রকাশ করার একটা প্রয়াস চালাচ্ছে। এই ব্যাপারটা তারা দেখানোর চেষ্টা করেছে। যদিও এখানে সাংস্কৃতিক ব্যাপারটা এক দেশ আরেক দেশের উপরে প্রভাব কাটানোর চেষ্টা করে, বিভিন্ন ধরনের ধর্মীয় কারণে হোক বা রাজনৈতিক কারণে হোক, বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক কারণে হয়ে থাকে। কিন্তু এই সিনেমাতে যেভাবে এই ব্যাপারটা দেখানো হয়েছে, সেটা খুবই হাস্যকর বা নিন্দার উপযুক্ত। সর্বশেষ যে সিনেমার কথা বলবো, সেই সিনেমার নাম হচ্ছে আমেরিকান স্নাইপার। 2014 সালের সিনেমা। এটি একটি স্মৃতিকথামূলক সিনেমা। আমেরিকার যারা যোদ্ধা রয়েছে তাদের মধ্যে 2 জন স্নাইপার ইরাকে গিয়েছিল এবং ইরাকে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেই ব্যাপারটার মধ্যে যে স্নাইপাররা থেকেছে, তারা কিভাবে সেই ব্যাপারটা ডিল করেছে এবং কিভাবে এই অন্যান্য লোকদেরকে, বিশেষত যারা যুদ্ধের মধ্যে আসছিল বা অস্ত্র নিয়ে চলাফেরা করছিল, তাদেরকে কিভাবে হত্যা করেছে, এই ব্যাপারটাই দেখানো হয়েছে। এই সিনেমা যদি আপনারা দেখেন, এই সিনেমাতে একটা ব্যাপার এরকম করে দেখানো হয়েছে যে স্নাইপার, তাদের আসল নামটা আমার মনে নেই, কিন্তু এখানে অভিনয় করেছে অন্যরা। সিনেমাটা এমনভাবে উপস্থাপনা করা হয়েছে যে মনে হবে যে আমেরিকান যে স্নাইপাররা আছে, তারা যেন বাধ্য হয়ে দেশকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে রক্ষার জন্য বা বিভিন্ন জায়গায় শান্তি প্রতিষ্ঠার জন্য যেন তারা বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছে, এরকম একটা ব্যাপার তারা তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু এবং যাদেরকে মারছে, সেটা ছোট হোক, বাচ্চা হোক বা বড় মানুষ হোক, তারা যেন সন্ত্রাসী হচ্ছে বা হয়ে গেছে, এই জন্য তারা বাধ্য হয়ে মারছে। কিন্তু প্রকৃতভাবে ব্যাপার হচ্ছে যে ইরাকে যখন যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু তারা নিজেদের রক্ষার জন্য এবং তারা দেশকে রক্ষার জন্য যুদ্ধ করেছে। কিন্তু সিনেমাটাতে এই ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন আমেরিকার প্রতি মানুষের সহানুভূতি হয়, যে তারা বাধ্য হয়ে কাজ করছে এবং ইরাকের লোকেরা আসলেই তারা সন্ত্রাসী টাইপের লোক, এই জন্য তারা এই যা করেছে বা তাদেরকে হত্যা করেছে, এটা যেন জায়েজ, এরকম একটা উপস্থাপনা করা হয়েছে। এইটা এক ধরনের ক্রিটিক্যাল সিনেমাতে দেখানো হয়েছে একটা, কিন্তু মানুষের কাছে কনসেপ্ট পৌঁছানোর ব্যবস্থা করেছে অন্যভাবে, নেগেটিভভাবে, যাতে মানুষের মনে নেগেটিভ প্রভাব পড়ে ইরাক সম্পর্কে। এই ছিল কথা আজকে। তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।